পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র, আমি রেদওয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রেদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে, রেদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান, চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতাছস কেন? দাদু সরে দাঁড়াও। মাদার বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রেদওয়ান। আমিন নূরজাহানকে ডিঙিয়ে রেদওয়ানের আঘাত করতে প্রস্তুত হলো, তখন মজিদ হলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, সে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো, পরে জ্বলে উঠে বলল, আব্বা আপনি জানেন না ও কি করেছে? পদ্মজা গোসল করছিল, লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফারিনা, আমিনা, রানীসহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল। রেদওয়ান সাবধানে প্রশ্ন করলো, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি তুই ছিলি, বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না, তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি শতভাগ নিশ্চিত হতে পেরেছো ছেলেটা রেদওয়ানের ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি বলেছিলে? মজিদ বলল। মজিদ, আব্বা কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীন হৃদু, কারণ আমি আগে থেকেও পদ্মজাকে পছন্দ করতো। পদ্মজা বিস্ময়ে তাকালো, কি হচ্ছে, কি শুনছে এসব? ফারিনা দুটো ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমিনা বললেন, আপা আমি আগেই কইছিলাম, এই সেরি বিনাশিনী, এই সেরির রূপ আগুনের লাহান, এই সেরির জন্য এই বাড়িতে স্যারাদের ভেজাল হইতেছে। আমির আমিনের কথা শুনে না শোনার ভান করলো। মজিদকে বলল, আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা এরপরে বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা, পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না, মনে রেখো। আব্বা তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে কেন যাব? আর রেদওয়ান তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠেন। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত, এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট করে লুতু ডাকে। ফারিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি, বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে, সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগে আর ঘুরে, মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফারিনের সব কথাই তার কানে আসছে, তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য, ফারিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন, আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে রান্নাঘরে ঢুকে বলল, আম্মা আমি সাহায্য করি। এই সেলিম তুমি এত বেয়াদব ক্যারে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না? না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমার তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেজে ঝাড়ু দিয়ে দেই, তোমার কইছি আমি, তুমি যাও এখান থেকে, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমি নেই। কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগুলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়লো একবার, এরপর জানালা লাগাতেই রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে, আর কিছু মুহূর্ত পর চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হাত মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আছে এর শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে কই যাস? পদ্মজা চমকে উঠল, এরপর বলল, এই তো এখানে, কই ছিলি? আচ্ছা পরে কথা বলবো, এখন আসি। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পরে তাকিয়ে থাকে, এরপর মনে মনে ভেবে নিল, 2 তলা থেকে হয়তো দেখেছে দাদা হয়ে আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজে ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনে পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে একরকম শাকসবজির বাগান আছে, সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে, সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। এই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো, সেই জানালার গিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো, এটা কার ঘর? মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ালো। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি এইখানে কি করেন রাইতের বেলা?
ভূমিকম্পে ভূমি কেঁপে উঠে পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই। এখন ফিরে যাচ্ছিলাম। চলেন না একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবে? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আসল পর্ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর এইটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ির অবধি গিয়ে আবার চলে আসবে।